হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আগের দিন যেগুলো যেগুলো পড়েছিলাম তার মধ্যে থেকে আমাদের এই চারটে টপিক বাকি থেকে গেছিল। তো আজকে আমি এই চারটে টপিক পড়িয়ে দেবো। ঠিক আছে, তার মধ্যে চারটে টপিক কি কি? এরর, সিগনিফিক্যান্ট ডিজিটস, রাউন্ডিং অফ এবং অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। ঠিক আছে, এই চারটা টপিক আজকের টপিক পড়াবো। ঠিক আছে, চোখ দেখে নাও ভালো করে। এটা মুছে দিচ্ছি। প্রথমে কি পড়াবো? এররে আসি। হ্যাঁ, এরর। এরর জিনিসটা কি? না, আমরা আগেই দেখেছি, সাধারণ স্কেল দেখলাম, 2 নম্বরে কি দেখলাম? ভার্নিয়ার ক্যালিপার্স দেখলাম, 3 নম্বরে কি দেখলাম? স্ক্রু গেজ দেখলাম। সবকিছু এইসব যন্ত্রগুলি দিয়ে পরিমাপ করা সত্ত্বেও পরিমাপের ত্রুটি থেকে যায়। না কি রকম স্যার? পরিমাপের ত্রুটি হচ্ছে কোনো ভৌত রাশির পরিমাপ করা সত্ত্বেও বা পরিমাপ করলেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয় না। পরিমাপটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয় না, ত্রুটি থেকে যায়। তো বলা যেতে পারে দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার ভ্যালু এন্ড দ্য ট্রু ভ্যালু ইজ কল্ড এরর। তো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও খাতায়। তো দেখে নাও, এখানে লিখে দিয়েছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার্ড ভ্যালু এন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ কল্ড এরর। ঠিক আছে, পার্থক্যটা কার কার মধ্যে? তুমি যেটা পরিমাপ করলে এবং তার আসল যেটা মান, তাদের মধ্যে পার্থক্য, যে পার্থক্যটা থেকে যায় তাকেই বলা হয় ত্রুটি। ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো তোমাকে একটা লাঠি দেওয়া হলো, লাঠিটার অ্যাকচুয়াল ভ্যালু ধরো 6 সেমি। 6 সেমি দৈর্ঘ্যের তোমাকে একটা লাঠি দেওয়া হলো, তোমাকে বললো তুমি আবার পরিমাপ করো। ঠিক আছে, তুমি পরিমাপ করলে তোমার কাছে এলো 5.9, 6.1, ঠিক আছে, 5.8, 6.2 এরকম মান আসছে। ঠিক আছে, ধরে নাও তোমার 5.9 এসছে। ঠিক আছে, কার কার মধ্যে পার্থক্য? 5.9। এবারে পার্থক্য কার কার মধ্যে বলেছি, এবারে তুমি কি করে বুঝবে ত্রুটি কতটা? তুমি পরিমাপ করলে 5.9, ঠিক আছে, আসল দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ত্রুটি কি করে বুঝবে? বিয়োগ করলেই তো বোঝা যাবে যে ত্রুটিটা কত। ঠিক আছে, 6 - 5.9 হলো, বিয়োগ ফলটাই হবে ত্রুটি। হলো, ঠিক আছে, এটাই ত্রুটি। তো আমরা ত্রুটি সম্বন্ধে, ত্রুটিগুলোর কয়েকটা ভাগ আছে। তো ত্রুটি যে ভাগগুলো সেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপর একটা একটা করে বলবো। এটা মুছে দিচ্ছি। 1 নম্বরে কি আসবে? এভারেজ এরর। অ্যাবসোলিউট এরর। মিন অ্যাবসোলিউট এরর। ঠিক আছে, রিলেটিভ এরর। পার্সেন্টেজ অফ এরর। দেখতে পাচ্ছ নিচে? দেখতে পাচ্ছ? চলো, পার্সেন্টেজ অফ এরর। আরেকটা ভাগ আছে, প্রোপাগেশন অফ এরর। ঠিক আছে, এই এরর থেকে, এই এরর গুলো জানতে হবে তোমাদের। ঠিক আছে, এরর থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে। ঠিক আছে, এইচএস এ ভালো কোশ্চেন আসে, আবার ডাব্লিউবিজিএইতেও ভালো কোশ্চেন আসে। তো চলো, এগুলো প্রত্যেকটা সম্বন্ধে ধীরে ধীরে করে জানবো, প্রত্যেকটা ধরে ধরে জানবো। ঠিক আছে, এগাবো না একটু, এগুলো প্রত্যেকটা জানতে হবে। তো প্রথমে আসি, এটা মুছে দিলাম, তোমরা লিখে নাও খাতায়। প্রথমে কি আসবো? ট্রু এরর, বা যেটাকে এক্ষুনি বললাম
এভারেজ এরর। ধরো তোমাকে একটা কোনো কিছু ভৌত রাশি পরিমাপ করতে দেওয়া হলো, তুমি একবার করলে, দুবার করলে, তিনবার করলে, এরকম করে 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 এন সংখ্যকবার পরিমাপ করলে, তাহলে তার গড় কত হবে সেটারই তো গড় ধরতে হবে। তো এই গড় ধরলাম এক্স বার, ভৌত রাশি ধরলাম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn। এন সংখ্যক বা পরিমাপ করলে তো যত সংখ্যক বা পরিমাপ করা হয় তা সেটা ডিভাইড করতে হয় না, এন এন দ্বারা ভাগ করতে হবে, তাহলে গড় মান পাওয়া যাবে। ঠিক আছে, এটা হলো গড় মান বা এভারেজ এক্স বার। 2 নম্বরে কি আসবে, অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। লিখে নিবে খাতায়, তোমাদের পড়তে সুবিধা হবে পরে। চরম ত্রুটি, অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটিটা কি, তুমি যে পরিমাপগুলো করলে x1 x2 x3 এগুলো তো পরিমাপ করলে, ঠিক আছে, তোমার পরিমাপ আর গড় যেটা তার পার্থক্যকেই বলা হয় অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। কি বললাম, তুমি যেটা পরিমাপ করলে আর গড় তার পার্থক্যকেই বলা হয় অ্যাবসলিউট এরর। দেখে নাও, এগুলো সবসময় মড ভ্যালু নিতে হবে, কারণ দৈর্ঘ্য তো কখনো মাইনাসে আসবে না যে মাইনাস এত সেমি, এটা তো আসতে পারে না। চলো, তোমাকে বললো এখান থেকে কোন একটা জায়গার দূরত্ব মাপতে, তুমি ফিতা নিয়ে মাপলে, ঠিক আছে, তুমি কি বলবে এখান থেকে এতটা -2 কিলোমিটার, নিশ্চয়ই না। ঠিক আছে, তো চলো এগুলো মড ভ্যালু নিতে হবে। মড ভ্যালু নিলাম, মড ভ্যালু নিলাম x1 মাইনাস এক্স বার বললাম এক্ষুনি মড ভ্যালু, x2 মাইনাস এক্স বার, x3 মাইনাস এক্স বার, ডট 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 করে চলতে থাকবে, কত হবে লাস্টে xn মাইনাস এক্স বার। তো পার্থক্যটাই হলো অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। চলো দুটো বুঝে গেল, তো উপরেটা মুছছি। 3 নম্বরে কি আসবে, কি বলছিলাম 3 নম্বরে, মিন অ্যাবসলিউট এরর। তো মিন অ্যাবসলিউট এরর বা গড় গড় চরম ত্রুটি, এই জিনিসটা কি, মিন মানে তো গড়, গড় চরম ত্রুটি, চরম ত্রুটির গড়, চরম ত্রুটি কি কিগুলো আছে, এটা ই দ্বারা ডিনোট করলাম, x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, ডট 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 করে প্লাস হবে xn মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n, n সংখ্যক বার তো পরিমাপ করেছো, তো এটাই হলো মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর মানে কথাটার মাঝে আছে দেখো, গড় চরম ত্রুটি, চরম ত্রুটি তো এগুলো, এগুলোর গড়, গড় যেভাবে বের করা হয় সেটাই বের করলাম। দেখে নাও, এটা খুব সোজা জিনিস। নিচেটা মুছছি, তারপরে কি হলো, তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, 4 নম্বরে আছে রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। ঠিক আছে, বা কি হয় আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। দেখে নাও এই জিনিসটা কি, শুধু ত্রুটি জানলে হবে না, ত্রুটিটা কত বড় বা ছোট সেটা জানতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দুটো কেস হতে পারে, কেস 1 কেস 2 করে উদাহরণ দিচ্ছি, আমি উপরেটা মুছছি, এটার উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, নিচে একটু লিখছি তারপর উপরে লিখবো। কেস 1 কেস 2, ধরে এখানে বলা হলো ট্রু ভ্যালু টি ভি লিখে দিচ্ছি, হ্যাঁ, ট্রু ভ্যালু 1000 সেমি, এরর 1 সেমি, কেস 1 গেল।
কেস টু কে লিখবো, ট্রু ভ্যালু লিখছি 2 সেমি, এরর কি লিখবো 1 সেমি। তাহলে দেখো এখানে 100 হাজার সরি 100 না, হাজার সেমির মধ্যে ত্রুটি 1 সেমি, অনেক পরিমাণ কম। ঠিক আছে, মানে তুমি 999 পর্যন্ত ঠিকভাবে মেপে নিয়েছো, তারপরে আর একটা ত্রুটি ঠিক থেকে যাচ্ছে, তো এখানে এররটা অনেক কম। ঠিক আছে, আর এখানে দেখো তুমি 2 সেমি মেপেছো, তার মধ্যে এরর আছে 1 সেমি, এটা সেমি হবে, এরর আছে 1 সেমি, তো এখানে এররটা অনেকই বেশি। ঠিক আছে, তো এররকে ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ভাগ করলে পাওয়া যায় আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। ঠিক আছে, এটা তো আমার ডেল ডেল ধরো এটা আমি এক্স ধরে নিলাম, হ্যাঁ এটা তো আমার ডেল এক্স বাই এক্স। ঠিক আছে, এটা ভাগ করলে পাওয়া যাবে রিলেটিভ এরর। ঠিক আছে, তো আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, রিলেটিভ এরর সমান অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু ই বাই এক্স দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে এই দুটো রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি, একটা সাপেক্ষে আরেকটা। ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি বুঝতে পারলে এটা মুছে দিচ্ছি, তো দেখে নিলে তোমরা। তো চলো এরপরে 4 নম্বরে কি আসবে, এটা সরি এটা 4 নম্বর হলো, এরপর 5 নম্বরে কি আসবে, 5 নম্বরে আসবে কি বলছিলাম, পার্সেন্টেজ অফ এরর। ঠিক আছে, এইটা একটু ভালো করে দেখো, হ্যাঁ এটা পরীক্ষায় বেশি আসে, ইম্পর্টেন্ট একটু। ঠিক আছে, আমরা আগে কি জানলাম, রিলেটিভ এরর জানলাম, রিলেটিভ এরর জানলে তাকে 100 দিয়ে গুণ, এটা ছোট হাতের ই ধরছিলাম, ই বাই এক্স ইন্টু 100। ঠিক আছে, এটাই পার্সেন্টেজ এরর, এটার বেশি কিছু নেই, ম্যাথে লাগে, এই জন্য বললাম ইম্পর্টেন্ট, ম্যাথ আসে পরীক্ষাতে। রিলেটিভ এরর ইন্টু 100 ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ এরর। ওকে, মনে রেখো, মুছছি। তো চলো এরপরে আসবে প্রপাগেশন অফ এরর। কি হলো এটা, প্রপাগেশন অফ এরর, যখন তুমি দুটো ভ্যালু নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, তার মধ্যেও কিছু এরর থেকে যেতে পারে। ঠিক আছে, সেই এরর গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, ধরে নাও যোগের ক্ষেত্রে কি হয়, ধরো দুটো ভ্যালু দিয়েছে, এ দিয়েছে 10 প্লাস মাইনাস 1, মানে মানটা 11 হতে পারে, মানটা 9 হতে পারে। ঠিক আছে, সেটা আমার জানা নেই। আর বি কি দিয়েছে 12 প্লাস মাইনাস 2। ঠিক আছে, এবার তুমি কি বের করবে, এক্স বের করবো। আমার তো এরর কোনগুলো, এগুলো তো আমরা তো জানি না, এটা কম হতে পারে বেশি হতে পারে, তাই জন্য এগুলোকে কি ধরবো, ডেল এক্স ধরবো। আর এমনি সিম্পল এটাকে কি ধরবো, এক্স ধরবো। এক্স এর মান কত, 10 প্লাস 12 কত হচ্ছে 22। এবারে ডেল এক্স কত, এখানে সমান কি হবে, 2 প্লাস 1 3। ঠিক আছে, প্লাস মাইনাস 3 হলো, এটা যোগের ক্ষেত্রে হলো, দেখে নাও হলো।
বিয়োগের ক্ষেত্রেও সেম হবে। সেম। এরপরে আছে কি, এরপরে কিসের পরে আসবো, গুণের ক্ষেত্রে। এক্স কি দেওয়া আছে, এ ইন্টু বি, তারপর তুমি কি বের করবে, ডেল এক্স বাই এক্স প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। হলো, এটা কি বের করলাম, রিলেটিভ, রিলেটিভ এরর তো বের করলাম। দেখো তুমি ত্রুটিকে মূল ট্রু ভ্যালু মানে মূল মান দিয়ে ভাগ করেছি, ডেল এক্স বাই এক্স, এটা কি বেরোলো, কি বেরোলো, এটা কি বেরোলো, রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি বেরোলো। এবার এটাকে পার্সেন্টেজ এররে পরিণত করব, ডেল এক্স বাই এক্স ইন্টু 100, ঠিক আছে, প্লাস মাইনাস ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস ডেল বি বাই বি ইন্টু 100, ঠিক আছে। এটা অঙ্কতে আসে অনেক, গুণের ক্ষেত্রে এটা দেখে নিলে, দেখে নাও একটু। এবারে 4 নম্বরে কি, ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ভাগের ক্ষেত্রেও সেম, দেখে নাও। এরপরে আসবো, মুছে এগুলো, এরপরে আসবো ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে। ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ধরো দেওয়া আছে x সমান a টু দি পাওয়ার কি দিব p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r দিলাম, ঠিক আছে। তো এরপরে কি হবে, ত্রুটি কি হবে, পার্সেন্টেজ অফ ত্রুটি কি হবে, পার্সেন্টেজ অফ এরর কি হবে, আগে রিলেটিভ এরর বের করতে হবে, ডেল এক্স বাই এক্স, ঘাতগুলো যখনই থাকবে এই ঘাতগুলো সামনে বসে যাবে, সামনে চলে আসবে, যেরকম প্লাস মাইনাস আগে দিয়ে দিলাম, পি সামনে চলে আসবে ইনটু ডেল এ বাই এ প্লাস কিউ সামনে চলে আসবে ডেল বি বাই বি প্লাস আর সামনে চলে আসবে ডেল সি বাই সি। প্রসেস, ইম্পর্টেন্ট প্রসেস, ডেল এক্স বাই এক্স ইন্টু 100, পার্সেন্টেজ বের করছি, পি ডেল প্র্যাকটিস করো আমার সাথে, ঠিক আছে, দিলে মনে থেকে যাবে, কিউ ডেল বি বাই বি প্লাস আর ডেল সি বাই সি ইন্টু 100, then we will get the percentage of error, ঠিক আছে। দেখে নাও, এটা ঘাতযুক্ত পাওয়ার, পাওয়ার যাদের থাকে যেসব রাশিগুলো তাদের ক্ষেত্রে এই প্রসেস কাজ করবে, দেখে নাও একটু নোট করো। হলো, দেখে নিলে। তো চলো এবারে নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক কি লিখেছিলাম, কি লিখেছিলাম দেখে নাও একটু, বাবু দেখে নাও একটু খাতা উল্টিয়ে কিটা লিখেছিলাম আগে, চট করে মনে পড়বে। এরর আমার শেষ হয়ে গেল, ঠিক আছে, এরর আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। চলো একটু স্পিডেই পড়াচ্ছি কারণ এগুলোর মধ্যে কিছু নেই এত জটিলতা, তো একটু দেখে নিলেই হবে, জাস্ট তোমাদের কাছে নতুন লাগতে পারে, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্র্যাকটিসই পারবে তোমাদেরকে সহজ করে তুলতে, ঠিক আছে। তো চলো প্র্যাকটিস করতে থাকবে। এবার নেক্সট টপিক কি আসবো, নেক্সট টপিক একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, সিগনিফিক্যান্ট ডিজিটস। না, এটার মানে কি, এটার মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি, কোন ভৌত রাশি পরিমাপ করলে যে পার্ট গুলো পাওয়া যায়, যে মান পেলাম, যে মান বা পার্ট পেলাম, সেই মানটার বা পার্টটার শেষ অঙ্কটিকে বাদ দিয়ে যদি বাকি অঙ্ক, বাকি মানটিকে বা পার্টটি যদি আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তবে ওই পার্টটি বা ওই ভৌত রাশির পরিমাপ করা পার্টটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত তাকেই বলা হয় সিগনিফিক্যান্ট নাম্বার, তাকে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিটস,
সেই তত সংখ্যক অঙ্কগুলি হলো সিগনিফিক্যান্ট ডিজিটস, এসএন সিগনিফিক্যান্ট নাম্বার। ঠিক আছে, তো চলো আমি লিখছি সংজ্ঞাটা। দ্য নাম্বার অফ ডিজিটস used to express the measurement of physical quantity where the last digits somewhat uncertain, but the remaining part is certain, is called significant figures। तो देखे ना, the number of digits used to express the measurement of physical quantity where the last digit somewhat uncertain but the remaining part is certain is called significant figures। ঠিক আছে, হলো, বুঝতে পারলে? তো চলো, এর কয়েকটা নিয়ম আছে বা রুল আছে, তো রুলগুলোকে ভালো করে মনে রাখতে হবে। তো চলো, রুলগুলো বেশি ইম্পর্টেন্ট, তো রুলগুলো আমি লিখছি। খাতাতে তুলতে থাকবে। The rules for the significant figures. The rules must be kept in mind। ঠিক আছে, দেখে নাও, এই রুলগুলো ভালো করে মনে রাখবে, সব ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, রুল 1। তো চলো, রুল 1 কি হবে? all non-zero digits significant। সকল অশূন্য সংখ্যাই হলো সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এক্সাম্পল 4 2.2 3 SN 3 522 SN 3 51 SN 2 for yourself, for practice। তুমি করবে প্র্যাকটিস, ঠিক আছে, নিজে করে দেখবে খাতায়। 4822 কত? 596708 কত? 2996 কত? প্র্যাকটিস করবে খাতায়, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তুলে নিয়ে এগুলো। রুল 1 গেল, সকল অশূন্য সংখ্যাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা।
রুল টু, রুল টু কি বলছে? টু ডিটারমাইন the number of significant digits counting must start from non-zero digits extreme left কি বলছে? কি বলছে? বলছে যে টু ডিটারমাইন দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস কাউন্টিং মাস্ট স্টার্ট ফ্রম নন জিরো ডিজিটস অন দা এক্সট্রিম লেফট। মানে কি হলো না, আমরা সিগনিফিক্যান্ট ডিজিট নির্ণয় করার জন্য কোথা থেকে গুনবো? গুনবো হচ্ছে নন জিরো, যেখান থেকে নন জিরো মানে শূন্য বাদে অন্যান্য সংখ্যা দ্বারা যেখান থেকে শুরু সেখান থেকে গোনা শুরু করব। কোন দিক থেকে? ডান দিক থেকে না বাঁ দিক থেকে? বাঁ দিক থেকে গোনা শুরু করব। যেমন উদাহরণ দিচ্ছি দেখো, এক্সাম্পল 422 কোথা থেকে গুনবো? নন জিরো ডিজিটস, 4 থেকে গুনবো, এদিক থেকে না, 2 থেকে গুনে আসবো না, 4 থেকে গুনবো। 4 2 2 3 এসএন 3। ঠিক আছে, ধরো দিল 0.0042, কোথা থেকে গুনবো? নন জিরো থেকে বলেছি, এই যে নন জিরো থেকে 4 2 2। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করবে কি ফর প্র্যাকটিস কত বলবে? কত বলবে কমেন্টে বলবে, ঠিক আছে? কত বলবে? ঠিক আছে, 2 নম্বর নিয়ম গেল, লিখে নিলে নিয়মগুলো বুঝছি। 3 নম্বর নিয়ম কি বলছে? 3 নম্বর নিয়ম কি বলছে আমাদেরকে? রুল 3, জিরোস between the non-zero digits are significant, okay? Example 404 SN 3 201 SN 3 20000001 কত হবে? 1 2 3 4 5 6 7 8, 8টা। ঠিক আছে, জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস, টু নন জিরো এই দুটা নন জিরো, আর এগুলো তার মধ্যে আছে বিটুইন। ঠিক আছে, দুটো অশূন্য সংখ্যার মধ্যে থাকা শূন্যগুলো সেগুলো সবই তাৎপর্যপূর্ণ সংখ্যা। ঠিক আছে, সবই তাৎপর্যপূর্ণ সংখ্যা। ফর ইয়োরসেলফ ফর প্র্যাকটিস 201। ঠিক আছে, এটা তো হলো, এটা হলো এক্ষুনি, এই যে 9002 7002
8202 কত হবে বলবে সবগুলো, হ্যাঁ নিজে একটু খাতায় প্র্যাকটিস করো, দিলে রুলগুলো লিখো, আর আমি যেটা করাচ্ছি করো, আর যেগুলো আমি দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। রুল 3 গেল, মুচ্ছি রুল 3। রুল 4 কি বলছে? রুল 4, according to rule 4 we come to know that, according to rule 4 we come to know that zeros zeros between the decimal point and the first non-zero digits are not significant। কি দাঁড়ালো মানেটা? জিরো গুলো কোথায় থাকবে? জিরো গুলো থাকবে দশমিক বিন্দু এবং প্রথম অশূন্য সংখ্যার মধ্যে। থাকলে জিরো গুলো সেগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে না। তো উদাহরণ দিচ্ছি, 0.00298, দশমিক বিন্দুর পরে এই জিরো আছে, এই জিরো সিগনিফিকেন্ট হবে না। কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? নন জিরো ডিজিটস থেকে। এই যে এখানে এখানে তিনটা হবে, এসএন সিগনিফিকেন্ট নাম্বার তিনটা হবে। আমি এখানে রুল করে কি বললাম? ডেসিমাল পয়েন্ট, এটা ডেসিমাল পয়েন্ট থেকে ডেসিমাল পয়েন্ট এবং নন জিরো, প্রথম নন জিরো এটা, দুইটা হচ্ছে প্রথম নন জিরো, এদিকে সব হলো জিরো, প্রথম নন জিরো এটা, দুইয়ের মধ্যে থাকা শূন্যগুলো সিগনিফিকেন্ট নাম্বার হবে না। ঠিক আছে, দেখে নাও রুলগুলো একটু ভালো করে খাতায় প্র্যাকটিস করো, দেখো এবং লিখো, ঠিক আছে। ঠিক আছে, বুঝছি। রুল 5 কি বলছে আমাদেরকে? According to rule 5 we come to know that rule 5 কি বলছে? zeros to the right of the decimal point are significant এক্সাম্পল বলে দিচ্ছি আগে, দশমিক বিন্দুর পরে জিরো গুলো থাকবে তারা হচ্ছে সিগনিফিক্যান্ট। উদাহরণ দিয়ে বলছি, 822.0 it has 4 significant digits, 9020 4 9103। ঠিক আছে, for practice। ঠিক আছে, প্র্যাকটিস করে বলবে। হলো, রুল 5 গেল, দেখে নাও, মুচ্ছি। কিছু নেই বাবু, এই জন্য আমি তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, ঠিক আছে। রুল 5 গেল, এবারে আসবে রুল 6। রুল 6 কি বলছে? if during the conversion the measured value from one unit to another unit, as the
unchanged. If during the conversion of measured value from one unit to another unit, as the result is the significant number will not change. ঠিক আছে, মানে কি হলো, ধরো তোমাকে মানে একক পরিবর্তনে আসল কথা যেটা বলতে চাইছে এখানে, একক পরিবর্তনে সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আগের এককে যাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল, পরের এককে তাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। ঠিক আছে, ধরো তোমাকে এসআই তে একটা মান দেওয়া আছে, সেটাকে তুমি সিজিএস এ পরিণত করলে, এসআই তে তোমার সিগনিফিক্যান্ট নাম্বার দাঁড়িয়েছিল 4, তুমি সিজিএস এ পরিণত করতে বেরালো, তোমার সংখ্যা বেড়ে গেল, কিন্তু সে সিগনিফিক্যান্ট নাম্বার 4ই হবে। দেখে মনে হতে পারে 5 6 8 10 হবে, কিন্তু না 4ই হবে, মানে যেটা আগে ছিল সেটাই হবে। তো উদাহরণ দিচ্ছি, দেখো এক্সাম্পল, ধরো আছে 1.56 কেজি। ঠিক আছে, সিগনিফিক্যান্ট নাম্বার কত? 3। 3 তো তো এটাকে, এটা ছিল এসআই তে, সিজিএস এ পরিণত করব। কি করব? গ্রামে যাব, গ্রামে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 10,000 না 1 লক্ষ না শুধুমাত্র 1000 গ্রাম। তো এটা পরিবর্তন হয়ে কি হবে? এক 1560 গ্রাম। ঠিক আছে, এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কত হবে? 3ই হবে। আমি বলেই দিয়েছি আগে, ঠিক আছে, কি বলেছি? একক পরিবর্তনে সিগনিফিক্যান্ট নাম্বারের কোনো পরিবর্তন হয় না, সিগনিফিক্যান্ট নাম্বার 3ই হবে। এখানে মনে হতে পারে 4 হবে, যার হবে না। ঠিক আছে, তুমি এটাকে কি করবে জানো তো? একক পরিবর্তনের সময় তুমি এটাকে কি করবে জানো তো? 156 ইন্টু 10⁻1 করে দিবে, দিলে 10⁻1 বাদ যাবে। ঠিক আছে, এটা 3ই মনে হবে তখন। ঠিক আছে, দিলে আর ভুলটা হবে না। তো এইখানে মেন ব্যাপার, এইখানে সবাই ভুল করে দেয়। তো একক পরিবর্তন মনে রাখবে, একক পরিবর্তনের সিগনিফিক্যান্ট নাম্বারে কোনো পরিবর্তন হয় না। আগের এককে যাই সিগনিফিক্যান্ট নাম্বার ছিল, পরের এককে একই সিগনিফিক্যান্ট নাম্বার হবে। হলো, দেখে নাও, একটু দেখে নাও। হলো, বুঝছি, রুল শেষ গেল, আরো দুটো, 8টা রুল আছে টোটাল। এরপরে কি আসবে? রুল 7। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, গুণ এবং ভাগের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট, সেটা বললাম আগে থেকে, বললাম একক পরিবর্তনে এটা কি হলো, এটা কি হবে? গুণ এবং ভাগের ক্ষেত্রে কি হয়? সিগনিফিক্যান্ট ডিজিটস কিভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপর বলছি, দেখতে থাকো। হ্যাঁ, when multiplying and dividing the measured value as the result should contain the same number of, দেখতে পাচ্ছ সবাই? আমি লিখে নেই, তারপর দেখে নেবে। সিগনিফিক্যান্ট ফিগার্স কি বললাম? when multiplying and dividing the measure
measured value as the result should contain the same number of significant figure as the quantity having the fewest significant figures. When multiplying and dividing the measured value as the result should contain the same number of significant figures as quantity having the fewest significant figures. এটা কি বললাম? এটা বলা হচ্ছে যে যখন তুমি গুণমা ভাগ করবে, ঠিক আছে, যে দুটো সংখ্যার গুণমা ভাগ করবে সেই দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে তোমাকে কার কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, ঠিক আছে। আর গুণ করার পরে যখন ফাইনাল অ্যান্সার বেরাবে, ঠিক আছে, যার কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল সেটাই হবে ফাইনাল অ্যান্সারের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। উদাহরণ দিয়ে বলছি আমি, দেখে নাও। এক্সাম্পল, মাস দেওয়া আছে 15 কেজি, ভলিউম দেওয়া আছে ধরো 3 সেমি কিউব। আমরা ফর্মুলা কি জানি? 15/3 তো 5, অ্যান্সার বেরাচ্ছে 5, অ্যান্সার কি হলো 5। আমার এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কত? SN 2, SN 1, কত হলো? আমার সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটাই আছে দুটোর মধ্যে? 1, তো ফাইনাল অ্যান্সার একই হবে। এটা একই বেরালো, কিন্তু এখানে যদি বেরাতো 5.6789 বেরাতো, ঠিক আছে, সেটা যাই হোক আমার হয়ে যাবে 1। তো আর একটা উদাহরণ দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এক্সাম্পল 2, মাস দেওয়া আছে ধরো 10 কেজি, ভলিউম দেওয়া আছে ধরো 3 সেমি কিউব, ডি ইকুয়ালস টু কত হবে? 10/3, 3.3333 চলতে থাকবে। কিন্তু দেখো এখানে SN কত? 2, SN কত? 1, আলটিমেট অ্যান্সার হবে 3, SN 1। বুঝতে পারলে? তো চলো রুল 8 কি বলছে। রুল 8 থেকে আমরা জানতে পারি যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, ঠিক আছে। এটা কি বলছে আমি প্রথমে লিখে নিচ্ছি, তবে বলছে when adding and subtracting the measured value, okay, as the result should contain as the quantity having the fewest decimal places। মানে কি দাঁড়ালো, যখন তুমি যোগ বা বিয়োগ করছো তখন তোমাকে কি দেখতে হবে? তখন দেখতে হবে এই নিয়ম যা বলছে আমাদের, সেটা হলো তখন আমাদের দেখতে হবে যে
যে দুটো সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করছো তাদের মধ্যে দশমিকের পরে কার সবচেয়ে কম সংখ্যা আছে, ঠিক আছে, যার সবচেয়ে কম সংখ্যা আছে সেটাই ফাইনাল অ্যান্সারে উত্তর হবে, ততটাই হবে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যার যতটা কম সংখ্যা আছে। তো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি কি বলতে পারি। ধরো একটা দেওয়া আছে 2.5, এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে ডেসিমাল, আর একটা দেওয়া আছে 2, ঠিক আছে, 0 ডেসিমাল, ঠিক আছে। তো অ্যাডিং করছি, অ্যাডিং মানে যোগ করলে কি হবে 4.5 ডেসিমাল পয়েন্ট। আমি কি বলেছি এখানে একটু আগে বললাম যে যার সবচেয়ে কম সংখ্যক ডেসিমাল পয়েন্ট আছে, মানে দশমিকের পরে যার সবচেয়ে কম সংখ্যক সংখ্যা আছে, দশমিকের পরে এর নেই 0, তো আমার ফাইনাল আনসার দাঁড়াবে রুল 8 অনুযায়ী 4। কি দাঁড়াবে রুল 8 অনুযায়ী 4, ঠিক আছে। এই 8টা রুল প্লিজ একটু মাইন্ডে রেখো, মাথায় রেখো, ঠিক আছে, প্র্যাকটিস করো। 8টা রুল এখন কষ্ট লাগবে, ঠিক আছে, এখন কষ্ট কষ্ট মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে অবশ্যই অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা পারবে নিজেরাই, ঠিক আছে। তাই জন্য আমি 8টা রুল পরপর ধাপে ধাপে করালাম, খাতায় তুলে নাও। এর পরের পয়েন্টে কি আসবো, রাউন্ডিং অফ, ঠিক আছে। পরের পয়েন্ট কি রাউন্ডিং অফ বা আসন্ন মান পদ্ধতি। চলো, এগুলোতে কিছু নেই বাবু, এই জন্য আমি বলে যাচ্ছি, ঠিক আছে। রাউন্ডিং অফ, কি জিনিস স্যার? না, আমি একটু আগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শিখলাম। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি বললো? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার দ্বারা আমরা জানতে পারলাম যে কটা সংখ্যা রাখা যাবে। তো আমরা কি জানলাম, কটা সংখ্যা রাখা যাবে, ঠিক আছে। রাউন্ডিং অফ বলবে আমাদের যে কিভাবে সংখ্যাগুলোকে বাদ দেওয়া যাবে, মানে কোন প্রসেসে আমরা কখন কি সংখ্যাকে বাদ দিতে পারবো, লাস্ট ডিজিটকে বাদ দিয়ে আমরা বাকিটাকে শিওরনেস করতে পারবো, এটা বলবে আমাদের রাউন্ডিং অফ, কিভাবে বাদ দেব, ঠিক আছে। চলো রাউন্ডিং অফ এর রুল গুলো পড়ে নেই ফটাফট করে। রুল 1 নোট করে নাও, আমি তাড়াতাড়ি বলে যাব, ঠিক আছে, তাড়াতাড়ি বলে যাব, লিখছি আগে তারপরে বলছি। ইফ দ্য ডিজিট টু বি ড্রপড, if the digit to be dropped less than 5, the preceding digit no change, it's no change। কি বললাম, উদাহরণ দিচ্ছি, দিলে বুঝতে পারবে। এক্সাম্পল 3.724 দিলাম, এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত করবো বাবু, ঠিক আছে। দেখো 2 দশমিক স্থান, দশমিক এটা 1 নম্বর দশমিক, 2 নম্বর দশমিক, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত করবো, আসন্ন মান বের করবো, এটাই আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত। কি বলেছে, 2 দশমিক স্থানের পরে দেখো 5 আছে, মানে যদি 5-এর থেকে ছোট হয়, 4টা তো কি 5-এর থেকে তো ছোট, 5-এর থেকে ছোট, তাই আমরা 5-এর থেকে ছোট, তাই আমাদের কি বলেছে প্রিসিডিং ডিজিট, মানে এর আগের সংখ্যাটা 2 আছে, ঠিক আছে। ডিজিট ইজ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, বা কোনো পরিবর্তন হয় না। তো আমাদের ফাইনাল আনসার কি আসবে, আমি রাউন্ডিং অফ করে কি লিখতে পারি 3.72 হয়েছে, বুঝা গেল। তো চলো নেক্সট রুলে আসি, মুচ্ছি। রুল 2, if the digit to be dropped greater than 5, increase the preceding digit by 1,
কি বললাম, 5-এর থেকে যদি বেশি হয় তার আগের সংখ্যায় 1 যোগ হবে। কত যোগ হবে? 1 যোগ হবে। ফর এক্সাম্পল, টু আন্ডারস্ট্যান্ড, ওকে, এক্সাম্পল কি দেবো, 3.726 দিলাম, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত স্থান কোনটা আমাদের? 3.72। তারপরে কি আছে? 6 আছে, 6টা হলো 5-এর থেকে বড়, 5-এর থেকে বড়, এটা 5-এর থেকে বড়, গ্রেটার দেন তো দিলে আমাদের কি হবে? দা প্রিসিডিং ডিজিটস, মানে আগের সংখ্যা 2টা 2 এর সাথে +1 হবে। আমি রাউন্ডিং অফ করে কি লিখতে পারি? 3.73। কি লিখবো? 3.73। বুঝা গেল? বুঝে নাও, খুবই সহজ জিনিস, তোমরা প্র্যাকটিস করবে, আরো বই দেখে পড়বে, ঠিক আছে। বুঝছি, বুঝবো। চলো, রুল 3, রুল 3 থেকে আমরা কি জানতে পারি? রুল 3, if the digit to be dropped exactly 5 and followed by non-zero digits increase the preceding digits। লিখে নেবে বাবু, increase the preceding digits by 1, for example 3.725 নন জিরো বলেছি, ধর এখানে 3 বসিয়ে দিলাম। তো আমি কি বলেছি, আমার 2 দশমিক স্থান পর্যন্ত, একটু ভালো করে দেখবে, 2 দশমিক স্থান পর্যন্ত স্থান কোনটা? 3.72। আমার তারপরে কি আছে? 5 আছে, এক্স্যাক্টলি 5। আগের গুলাই কি ছিল? এটা 5-এর থেকে ছোট ছিল প্রথমেরটা, তারপর হলো 5-এর থেকে বড়, এবার এটা হলো এক্স্যাক্টলি 5, ঠিক আছে। এক্স্যাক্টলি 5 হলো, এবং 5 ফলোড বাই নন জিরো ডিজিটস। 5 এর পরে আছে নন জিরো ডিজিটস, তিনটা তো নন জিরো, তো আমার রুল কি বলছে? রাউন্ডিং অফ এ রুল, দা ইনক্রিজ দা প্রিসিডিং ডিজিটস ইনক্রিজ, দুইটা ইনক্রিজ বাই 1। আমি রাউন্ডিং অফ করে কি লিখতে পারি? 3.73। ওকে, দেখে নাও বাবু, একটু বুঝো, বুঝতে পারবে এগুলো আস্তে আস্তে, ঠিক আছে। রুল 3 হলো, দেখে নেবে, একটু তুলে নেবে, আমি মুছছি। তোমাদের সেমিস্টার 1 পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে দিবে, দিয়ে বলবে এটা রাউন্ডিং অফ করো, ঠিক আছে। তো সবগুলো রুল মনে রাখতে হবে। রুল 4 কি বলছে? if the digits to be dropped if the digits to be dropped, কি হলো? if the digits to be dropped exactly 5 and 5 or 5 followed by zeros, আগে ছিল নন জিরো, এখন হলো জিরোস, and কি হবে? the preceding digits is even then no sorry even keep it unchanged, কোনো পরিবর্তন হবে না। কি বললো এই সূত্র? রুল 4 কি বললো? ইফ ডিজিটস, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দিলেও সুবিধা হবে। 3.72, একই ভাবে এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে তোমাদের পরপর মনে রাখতে পারো, ঠিক আছে। 3.72
এক্স্যাক্টলি 5 বলেছে, 5 তারপরে 0 আসলে, ঠিক আছে চলো। তো কি বলেছে টু বি, মানে এখানে বলেছে আমার 2 দশমিক স্থান পর্যন্ত কোনটা পাবো, আমার 2 দশমিক স্থান পর্যন্ত 3.72, এক্স্যাক্টলি 5 এবং 5 ফলোড বাই 0, 5 ফলোড বাই 0। তো কি বলবো আমি, দা এবং আরো একটা শর্ত বলেছে, দা প্রিসিডিং ডিজিটস ইজ ইভেন, প্রিসিডিং ডিজিটস ইজ ইভেন। এখানে শর্তগুলো দেখো, এখানে শর্তগুলো দেখো, ঠিক আছে, শর্তগুলো দেখো। 5 এর আগে কি আছে, ইভেন, জোড় আছে, জোড় সংখ্যা, দুইটা তো জোড় সংখ্যা, তো আনচেঞ্জড, কোনো চেঞ্জ হবে না। আমি রাউন্ডিং অফ করে কি লিখতে পারি, 3.72, আলটিমেট কি হবে 3.72 হলো। হয়েছে 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 হয়েছে। রুল 5 কি বলছে দেখে নাও চটচট করে, হ্যাঁ তুলে নাও খাতায়, যাতে আর ভিডিও বারবার দেখতে না হয়, তুমি খাতাতে উল্টাতে পারবে, ঠিক আছে। সবসময় তো তোমার কাছে ভিডিও দেখার জন্য ইনস্ট্রুমেন্ট থাকতে নাও পারে, তো তুমি খাতা দেখে পড়তে পারবে, ঠিক আছে। চলো রুল 5 কি বলছে, রুল 5, if the digit, if the digit to be dropped, if the digit to be dropped, exactly 5 and 5 followed by, and 5 followed by zeros, and the preceding digits is odd, then increase digit by 1, okay, example for 3.7350, দেখে নাও বাবুরা, 3.73 2 দশমিক স্থান পর্যন্ত, এক্স্যাক্টলি 5, তারপরে ফলো করছে 0, ঠিক আছে। তো আবার কি বলেছে শর্ত, এক্স্যাক্টলি 5 is followed by 0, প্রেসিডিং ডিজিট ইজ অড, ঠিক আছে। প্রেসিডিং ডিজিট মানে 5 এর আগের সংখ্যা, 3টা তো অড সংখ্যা, বিজোড় সংখ্যা। তো আমি রাউন্ডিং অফ এর রুল অনুযায়ী কি বলছে 3.74, কি হলো বাবু 3.74, বুঝতে পেরেছো, লেখাই আছে, বুঝতে পারলে। তো আবারও বলছি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, ঠিক আছে, 8টা রুল একদম ভালো করে মাথায় রাখো, আর এবং মানে রাউন্ডিং অফ এর 5টা রুল মনে রাখো, ঠিক আছে। দুটো রুলই যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আর কিছু নেই এগুলোর মধ্যে, আর কিছু না পড়লে হবে, তুমি এই 8টা রুলের আগের এই 5টা রুল মনে রাখো না, ঠিক আছে। মুচ্ছি, মুচ্ছি, দেখে নাও দেখে নাও। এরপরে আমাদের কি টপিক আসবো, হ্যাঁ বাবুরা, এরপরে আমরা কি টপিক আসবো দেখে নাও বাবু। অ্যাকুরেসি বলেছিলাম না আগে, প্রথমে সামারি করে নিয়েছিলাম। অ্যাকুরেসি সঠিকতা, ঠিক আছে। সঠিকতা কি জিনিস, ধরো কোনো কিছু একটা ভর মাপতে দেওয়া হলো তোমাকে, ঠিক আছে, তুমি ভর মাপলে, ঠিক আছে, দাঁড়ি পাল্লায় তুললে, দিয়ে ভর মাপলে, কত হলো তোমার, ধরো সেই ভরটা, আলটিমেট সেই ভরটা আগে থেকে সবাই জানে 100 গ্রাম, ঠিক আছে, দিয়ে তোমাকে একবার পরিমাপ করতে দেওয়া হলো, ঠিক আছে। তুমি যেহেতু এই চ্যাপ্টার পড়ছো, দিয়ে তোমাকে বললো যে বাবু তুমি এইটা একটু পরিমাপ করে আনো, ঠিক আছে। তুমি পরিমাপ করলে, দেখা গেল তোমার পরিমাপে মান এলো 99, ঠিক আছে। তো আলটিমেট 100 গ্রাম আর 100 গ্রামের থেকে 90 গ্রাম, তো এই যে দূরত্বটা, মানে এই যে গ্যাপটা দুটোর মধ্যে, যে
গ্যাপটা, পার্থক্যটা, এটাই হচ্ছে অ্যাকুরেসি বা সঠিকতা। তো আমি লিখে দিচ্ছি হাউ ক্লোজ measured value to be the how close to the measured value to be the actual value or true value is called accuracy. Example, 100 গ্রাম measured value which is measured by you, okay, 99 গ্রাম। তো বলা যেতে পারে অ্যাকুরেসি ঠিক আছে। হলো হলো তো এখানে দেখা যাচ্ছে তো 99 ইজ ভেরি ক্লোজ টু 100, ঠিক আছে, ইটস কল অ্যাকুরেসি। লাস্ট টপিক আজকের, যেটা হচ্ছে প্রিসিশন, যথার্থতা। প্রিসিশন কি? আবার আগের উদাহরণ নেই, ধরো আগে থেকে পরিমাপ করা আছে 100 গ্রাম, তো তোমাকে পরিমাপ করতে দেওয়া হলো, তুমি ওই বস্তুটি পরিমাপ বারবার করতে যাচ্ছ। প্রথমবার এলো তোমার 99 গ্রাম, তারপরে এসছে 96 গ্রাম, তারপরে এসছে ধরো 98 গ্রাম, তারপরে এসছে 97 গ্রাম, তারপরে এলো 96 গ্রাম, ঠিক আছে। এই যে তোমার ভ্যালু গুলো এলো 96, 95, 97, 98, ঠিক আছে, 99 কিংবা 100, তো এইগুলোর মধ্যে একে অপরের মধ্যে পার্থক্যই হচ্ছে প্রিসিশন, ঠিক আছে, যথার্থতা। লিখে দিচ্ছি precision is how close the repeated measurement are to be the each other, একে অপরের মধ্যে কতটা তাদের ডিফারেন্স আছে। তো প্রথমে আমার আলটিমেট ছিল 100 গ্রাম, ট্রু, এটা ট্রু, তো আমি পরিমাপ করলাম, প্রথমে পরিমাপ করলাম 99 গ্রাম এলো, দ্বিতীয়বার পরিমাপ করলাম 96 গ্রাম এলো, তৃতীয়বার পরিমাপ করলাম 98 গ্রাম এলো, চতুর্থবার পরিমাপ করলাম 97 গ্রাম এলো। তো এদের নিজেদের মধ্যে ডিফারেন্স কতটা, এরা নিজেরা কতটা কাছাকাছি, ঠিক আছে, তো এটাকেই বলা হয় প্রিসিশন। হয়ে গেল। এই চ্যাপ্টার সম্বন্ধে আমরা অনেক কিছুই আলোচনা করলাম। প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখোনি দেখে নিবে, ভিডিওগুলো পরপর আমি ধাপ ওয়াইজ বুঝিয়েছি, ঠিক আছে। তো আজকের এই টপিকগুলো বাকি ছিল, আমি আজকে টপিকগুলো বুঝিয়ে দিলাম। তো সবাই একটু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে, খাতা পেন রাখো কাছে, নোট তৈরি করো, ঠিক আছে, পড়তে থাকো মন দিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। এবং পরের ক্লাসে আমি এই চ্যাপ্টার সম্বন্ধে WBJEE, এরপরে আমি কোশ্চেন আনসার সলভ করব, ঠিক আছে, আর বাদ বাকি চ্যাপ্টারগুলো তো করাচ্ছি। তো এই চ্যাপ্টার আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, আমাদের বোর্ড পরীক্ষার জন্য কি কি কোশ্চেন আসতে পারে, কিংবা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আলটিমেট WBJEE জন্য আমরা কি কি কোশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে তোমরা দেখবে। গ্রাফ দেখলে বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে যে নিউ আপডেট, সেটা দেখলে বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে দারুণ কোশ্চেন আসছে প্রতি বছর WBJEE তে প্রতি বছর দারুণ কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার সম্বন্ধে একটু ভালো করে আইডিয়া দরকার। তো সবাই ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, আর কিছু বলছি না, ভালো থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে টাটা।